আজকে ক্লাস 10-এর 8 নম্বর চ্যাপ্টার পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের ধাতুবিদ্যা থেকে আলোচনা করব। ঠিক আছে, তো ধাতুবিদ্যাতে কি, যেমন বিভিন্ন ধাতুর নাম এবং তাদের ব্যবহার। ঠিক আছে, ধাতু সংকর, যেমন এক ধাতু থেকে অন্য ধাতুর মিশ্রণের ফলে একটা অন্য ধাতু উৎপন্ন হবে এবং ঠিক আছে সেই বিভিন্ন ধাতু থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র আসবাবপত্র তৈরি, এইগুলো আলোচনা করব। তারপর যে ধাতুর সংকেত সেটা দেখব, ধাতুর জারণ বিজারণ, ঠিক আছে, এবং ধাতুর যে নিষ্কাশন পদ্ধতি সেটা দেখব। তারপর লোহার মরচে পোড়া নিবারণ, তারপর কিভাবে ধাতু ক্ষয় হয় এইগুলো দেখব। তো প্রথমে দেখব ধাতু এবং ধাতু সংকরের ব্যবহার। ঠিক আছে, যেমন লোহা সংকেত Fe, Cu কপার মানে হচ্ছে তামা, Zn জিঙ্ক মানে হচ্ছে দস্তা। ঠিক আছে, এল এর সংকেত হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এল। তো এই ধাতুগুলোর আমরা ব্যবহার দেখব। ঠিক আছে, প্রথমে দেখব আয়রন বা লোহার ব্যবহার। তো বাণিজ্যিক কাজে 3 প্রকার লোহা আয়রন ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, যেমন ঢালাই লোহা বা কাস্ট আয়রন। ঢালাই লোহাকে কাস্ট আয়রন বলে, পেট লোহাকে রড আয়রন বলে, আর ইস্পাত লোহাকে স্টিল বলে। তো এই লোহা 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার হিসেবে ব্যবহার করা হয়। যেমন কাস্ট আয়রন বা ঢালাই লোহাকে কী কী কাজে ব্যবহার করা হয়, যেমন পাইপ, ম্যানহোলের ঢাকনা, আলোকস্তম্ভ, রেলিং, কড়া ইস্ত্রি প্রভৃতিতে তৈরিতে ব্যবহৃত করা হয়। রড আয়রন, ঠিক আছে, রড আয়রন বা পেটা লোহাকে কী কী কাজে ব্যবহার করে, যেমন পেরেক, নাটবল্টু, রড, শেকল, তার, ঠিক আছে, নোঙর, তড়িৎচুম্বকের মজ্জা তৈরি করতে ব্যবহার করা হয়। তারপর স্টিল বা ইস্পাত লোহাকে কীভাবে ব্যবহার করা হয়, কী কী কাজ, যেমন রেলের বগি, ইঞ্জিন, চাকা, রেল লাইন, মোটর গাড়ি, গাড়ির স্প্রিং, জাহাজ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর যেমন লাঙ্গল বা ট্রাক্টরের ফলা, জলের পাম্প ইত্যাদি তৈরি করতে। তারপর যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, সাজোয়া, গাড়ি, ট্যাঙ্কের, বন্দুক। ঠিক আছে, তারপর মেশিন, গান, ক্ষেপণাস্ত্র ইত্যাদি তৈরিতে। তারপর ছুরি, কাঁচি, ব্লেড, অন্যান্য অস্ত্রোপচারের যন্ত্রপাতি প্রস্তুতিতে। হাতা, খুন্তি, থালা, বাটি, গ্লাস ইত্যাদি তৈরিতে স্টিল বা ইস্পাত লোহাগুলো ব্যবহার করা হয়। এবার রয়েছে কপার বা তামার ব্যবহার। কী কী কাজে, উচ্চ তড়িৎ পরিবাহিতার জন্য টেলিফোনের তার, ওয়ারিংয়ের তার হিসেবে, তারপর মোটর, ট্রান্সফরমার, ডায়নামো এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, কপার বা তামা। তারপর যেমন তড়িৎ কোষে, তড়িৎদ্বার রূপে, তড়িৎ লেপনে, ঠিক আছে, তড়িৎ লেপনের কাজে, রান্নার বাসনপত্র, বয়লার, ক্যালোরিমিটার। তারপর যেমন মুদ্রা, মূর্তি, অক্ষর, ছাঁচ প্রস্তুতিতে কপার বা তামার ব্যবহার করা হয়। তারপর জিঙ্ক বা দস্তা কী কী কাজে, যেমন তড়িৎ কোষ, নির্জল ব্যাটারি প্রস্তুতিতে, লোহা জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দিতে। ঠিক আছে, মরচা পোড়া রোধ করার জন্য যেটা। তারপর ধাতব সোনা বা রূপ নিষ্কাশনে, পরীক্ষাগার, হাইড্রোজেন প্রস্তুতিতে কিন্তু জিঙ্ক বা দস্তা ব্যবহার করা হয় এবং বিজারক রূপে। ঠিক আছে, তারপর জিঙ্ক হোয়াইট যেমন নামক সাদা রং তৈরি করতে, ছাপার ব্লক তৈরিতে ব্যবহার করা হয়। এবার রয়েছে অ্যালুমিনিয়ামের ব্যবহার দেখো, যেমন হালকা ধাতু বলে বিমান, তারপর মোটর গাড়ির কাঠামো, বাক্স, জানালা, দরজা, ফ্রেম ইত্যাদি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী আমরা জানি, তার জন্য রান্নার বাসন প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম খুবই ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর তড়িৎ সুপরিবাহিতার কারণে বৈদ্যুতিক তার প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তারপর পাতলা পাতে পরিণত করা যায় বলে অ্যালুমিনিয়াম দিয়ে প্যাকিং ফয়েল, যা ফটোগ্রাফি ফিল্ম, ওষুধ, সিগারেট, চকলেট, মিষ্টি প্রভৃতি মোড়ক তৈরিতে কাজে ব্যবহার করা হয়। দেখেছি আমরা যে অ্যালুমিনিয়ামের যে ফয়েল পেপার আছে, ঠিক আছে, দেখবে সিগারেটের প্যাকেটও পাওয়া যায়। তারপরে আমরা বিভিন্ন ধরনের দেখবে, ঠিক আছে, ফটোগ্রাফি ফিল্ম, ওষুধের কাগজ, ওষুধের যে পাতা থাকে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফয়েল। ঠিক আছে, এখন দেখবে যখন আমরা হোটেল বা রেস্টুরেন্টে কোনো খাবার কিনি তখন দেখবে ওই যে অ্যালুমিনিয়ামের যে পাত্র থাকে সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে খাবার প্যাকিং করে দেয়। ঠিক আছে, তারপর দেখবে অনেক কাজে, যেমন কেকে থাকে, কেকের মধ্যে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটা দেখতে পাই। তো যে বিভিন্ন ক্যাডবেরি চকলেটগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু দেখতে পাই। ঠিক আছে, মোড়ক হিসেবে থাকে, মিষ্টিতেও থাকে। ঠিক আছে, মিষ্টিতেও মোড়ক হিসেবে আমরা দেখতে পাই অ্যালুমিনিয়ামের ফয়েল। ঠিক আছে, তারপর থার্মিট পদ্ধতিতে রেল লাইনের ভাঙা অংশ জোড়া দিতে অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করা হয়। তারপর লিনসিড তেলের সঙ্গে মিশিয়ে রূপোলি পেন্ট রূপে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সঙ্গে মিশিয়ে বিস্ফোরক প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধাতুর ব্যবহার। লোহা,
তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, জিঙ্ক বা দস্তা, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে বিভিন্ন ব্যবহার। এবার দেখব ধাতু সংকর বা সংকর ধাতু। তো ধাতু সংকর কাকে বলে? দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে উৎপন্ন কঠিন দ্রবণকে ধাতু সংকর বলে। তো ধাতু সংকরের মুখ্য উপাদান ধাতুটিকে গলিয়ে তরলে পরিণত করার পর ওর মধ্যে অন্যান্য উপাদান যে ধাতু রয়েছে সেগুলো দ্রবীভূত করে ঘরের উষ্ণতায় ধীরে ধীরে ঠান্ডা হতে দিলে ধাতু সংকর উৎপন্ন হয়। ধাতু সংকরের অধাতুও থাকতে পারে, যেমন ইস্পাতে কার্বন থাকে, ঠিক আছে, কার্বন একটা অধাতু, কার্বন একটা যৌগ, তাহলে ইস্পাতে আমরা দেখব অধাতু রয়েছে। তারপর ধাতুর কাঠিন্য বৃদ্ধি, নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা, ঘনত্ব ইত্যাদি নিয়ন্ত্রণ, জলবায়ুর হাত থেকে রক্ষা করা, জারণ ক্রিয়া হ্রাস, তাপ ও তড়িৎ পরিবাহিতা কমানো বা বাড়ানোর প্রভৃতির জন্য কিন্তু ধাতু সংকর ব্যবহার করা হয়। এখানে দেখো বিভিন্ন ধাতু সংকর এবং তাদের ব্যবহার দেওয়া আছে। এই যে ধাতু সংকর এবং তাদের ব্যবহার। তো প্রথমে রয়েছে লোহা বা এর সংকেত হচ্ছে Fe, ঠিক আছে। তো লোহার দেখো এগুলো হচ্ছে সংকর ধাতু, মানে লোহার সঙ্গে আরও অন্যান্য ধাতু মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়েছে, যেমন স্টেনলেস স্টিল, ম্যাঙ্গানিজ স্টিল, ইনভার, ঠিক আছে, এগুলো হচ্ছে লোহার ধাতু, সংকর ধাতু। যেমন স্টেনলেস স্টিলে কি থাকবে? লোহা প্লাস ক্রোমিয়াম প্লাস নিকেল, ঠিক আছে। তো এইগুলো নিয়ে কী তৈরি হতে পারে স্টেনলেস স্টিল থেকে? বাসনপত্র, ছুরি, কাঁটা চামচ ইত্যাদি অস্ত্রোপচারে যন্ত্রপাতি প্রস্তুতে ব্যবহার করা হয়। তারপর ম্যাঙ্গানিজ স্টিল, লোহা, ম্যাঙ্গানিজ আর কার্বন থাকে, ঠিক আছে। ম্যাঙ্গানিজ স্টিলে কী তৈরি হতে পারে? পাথর চূর্ণ করার মেশিন, রেল লাইন ও হেলমেট প্রস্তুতিতে। তারপর ইনভারে থাকে লোহা, নিকেল ও সামান্য কার্বন, যেমন মিটার স্কেল, ঘড়ির পেন্ডুলাম, পরীক্ষাগারে যন্ত্রপাতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তো আমরা দেখলাম লোহার এগুলো সংকর ধাতু, কিন্তু দেখো প্রত্যেকটাতেই কিন্তু লোহার পরিমাণটাই বেশি আছে, ঠিক আছে। অন্য ধাতু যে মিশ্রণ, সেই অন্য ধাতুর মিশ্রণ থেকে লোহার পরিমাণটা বেশি আছে। স্টেনলেস স্টিল 73%, ঠিক আছে, ম্যাঙ্গানিজ স্টিলে 85%, ইনভারে 64%। তো সবগুলি কিন্তু দেখো লোহার পরিমাণটাই বেশি আছে। এরপর দেখব কপার বা জিঙ্কের ধাতু এবং সংকর ধাতু, ঠিক আছে। তো কপার জিঙ্কে যেমন পিতল বা ব্রাশে কী থাকে? কপার প্লাস জিঙ্ক, ঠিক আছে। তো এর ব্যবহার কি? যেমন বাসন, কল, ফুলদানি ইত্যাদি তৈরিতে ভাস্কর্যের কাজে ব্যবহার করা হয়। তারপর ব্রোঞ্জ কি? কপার, টিন প্লাস জিঙ্ক, ঠিক আছে। কপার মানে তামা, এসএন মানে হচ্ছে টিনের সংকেত, জিঙ্ক মানে দস্তার সংকেত, তাহলে কপার, টিন আর জিঙ্ক মিলিয়ে ব্রোঞ্জ। যেমন মূর্তি, মুদ্রা, মেডেল, থালা বাসন, অলঙ্কার, বিভিন্ন যন্ত্রাংশে ব্যবহার করা হচ্ছে। জার্মান সিলভার, কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল, চারুশিল্পে, বাসনপত্র, ফুলদানি, অলঙ্কার ও নানা শৌখিন দ্রব্যে প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তারপর যেমন গান মেটাল, এটা কি? এটা কপার প্লাস টিন প্লাস জিঙ্ক এবং লেডও থাকে, ঠিক আছে। পিভি মানে লেড, যাকে বলা হয় সীসা, সেটাও থাকে। তো এটা বন্দুক, ভাল্ব এবং যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। তারপর যেমন কাঁসা বা বেল মেটাল, তো কাঁসা কী দিয়ে তৈরি? কপার প্লাস টিন, এটা বাসনপত্র, থালা, গ্লাস, বাটি, ঘণ্টা, মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কপার আর জিঙ্কের যে সংকর ধাতু। তো আমরা দেখলাম পিতল, কপার প্লাস জিঙ্ক, ঠিক আছে। এটা মনে রাখবে যে পিতলের সংকর ধাতু কি? কপার প্লাস জিঙ্ক। ব্রোঞ্জের সংকর ধাতু কপার, টিন আর জিঙ্ক। আর এই যে কাঁসার সংকর ধাতু কপার প্লাস টিন, এই তিনটি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাঁসা, পেতল আর ব্রোঞ্জ, এদের সংকর ধাতু আসতে পারে যে কোন সংকর ধাতু থাকে, তখন লিখবে যে পেতলে থাকে কপার প্লাস জিঙ্ক, ব্রোঞ্জে থাকে কপার, জিঙ্ক আর টিন, ঠিক আছে, তিনটে। আর কাঁসাতে থাকে কপার আর টিন। এরপর দেখব অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের যে ধাতু রয়েছে তাদের সংকর ধাতু ডুরালুমিন এবং ম্যাগনেলিয়াম। তো ডুরালুমিন ধাতুতে কী থাকে? অ্যালুমিনিয়াম প্লাস কপার প্লাস ম্যাঙ্গানিজ প্লাস ম্যাগনেসিয়াম, এইগুলো থাকে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, এই চারটি সংকর ধাতু থাকে। তো দেখো কি তৈরি করা হয়, যেমন বিমানের কাঠামো, মোটর গাড়ির বিভিন্ন অংশ, তারপর বিবিধ যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। আর ম্যাগনেলিয়াম কি? ম্যাগনেলিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেসিয়াম মিলিয়ে ম্যাগনেলিয়াম তৈরি করা হয়। এটা হচ্ছে বিমানের যন্ত্রাংশ, বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে তৈরি করা হয়। দেখো যেমন লোহা ধাতুর ক্ষেত্রে দেখলাম লোহার পরিমাণটা বেশি কিন্তু সংকর ধাতুর পরিমাণ কম,
সো একই রকমভাবে দেখো কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এদের ক্ষেত্রেও সে মেন ধাতুর পরিমাণটা বেশি থাকে এবং সংকর ধাতুর পরিমাণটা মানে যেগুলো যেই এক্সট্রা যে ধাতুগুলো দিয়ে তৈরি সেগুলো কিন্তু পরিমাণ কম, সব ক্ষেত্রেই দেখো, ঠিক আছে। তারপর দেখো এখানে রয়েছে অ্যামালগাম। অ্যামালগাম কি? ধাতু সংকরের একটি উপাদান। পারদ হলে তাকে অ্যামালগাম বা পারদ সংকর বলে, ঠিক আছে। এখানে দেখো ব্যবহার দেওয়া আছে, পারদ কোন কোন কাজে ব্যবহার করা হয়। পারদ প্লাস রূপো, ঠিক আছে, এজি প্লাস এইচজি। এইচজি হচ্ছে পারদের সংকেত, এজি হচ্ছে রূপোর সংকেত। তো রূপো প্লাস পারদ মিলে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর যেমন আয়না তৈরিতে কি? টিন প্লাস রূপো মিশিয়ে আয়না তৈরিতে ব্যবহার করা হবে। তড়িৎদ্বার রূপে জিঙ্ক মিশিয়ে কি করা হবে? তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হবে। তারপর রয়েছে আকরিক বা খনিজ। তো গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি কয়েকটি কম সক্রিয় ধাতু ছাড়া অন্যান্য ধাতুগুলি কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, ঠিক আছে। যে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এই কয়েকটি কম সক্রিয় ধাতু আমরা মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাই। তারপর আকরিক বা খনিজ। তো খনিজ কাকে বলে? ভূগর্ভে বা ভূত্বকে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থসমূহ যাদের মধ্যে এক বা একাধিক ধাতু প্রধানত যৌগ রূপে, ঠিক আছে, বা মুক্ত অবস্থায় কখনো কোনো অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত থাকে তাকে সংশ্লিষ্ট ধাতুর খনিজ বলে। তো ভূগর্ভে বা ভূত্বকে, ঠিক আছে, বিভিন্ন অজৈব পদার্থসমূহ যাদের মধ্যে যৌগরূপে বা অশুদ্ধির সঙ্গে মিশ্রিত থাকে সেটাই হচ্ছে খনিজ। মানে অশুদ্ধির সঙ্গে বিভিন্ন অযৌগ বা অজৈব পদার্থের সঙ্গে মিশ্রিত থাকে সেটাই হচ্ছে খনিজ। আর আকরিক কি? যে সমস্ত খনিজ থেকে সহজে লাভজনক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা হয়, ঠিক আছে, তাকে আকরিক বলে। দেখো বক্সাইট ও চায়না ক্লে হলো অ্যালুমিনিয়ামের খনিজ। এখানে কয়েকটি ধাতুর প্রধান আকরিকের সাধারণ নাম ও সংকেত দেওয়া আছে। যেমন আয়রনের ক্ষেত্রে আয়রনের যে কয়েকটি আকরিক, যেমন রেড হেমাটাইট, ঠিক আছে, রেড হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। এই সংকেতগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে, এক্সামের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো এক্সামের ক্ষেত্রেই টেন্থ লেভেল হোক কিংবা কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এগুলো কিন্তু এক্সামে আসে। রেড হেমাটাইট Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4, তারপর স্প্যাথিক আয়রন FeCO3, ঠিক আছে, এগুলো হচ্ছে এদের সংকেত আর এগুলো হচ্ছে আকরিকের নাম। তারপর যেমন কপার ধাতুর আকরিক, যেমন কপার ধাতুর আকরিক কপার পাইরাইটস, ঠিক আছে, এই যে সংকেতটা Cu2S ইন্টু Fe2S3, বা এটা মনে রাখতে পারো CuFeS2। তারপর কপার গ্লাসের সংকেত হচ্ছে Cu2S। মেলাকাইট, এটাও একটা হচ্ছে আকরিক কপার ধাতুর, ঠিক আছে, সংকেতটা এই যে এটা। কিউপ্রাইট হচ্ছে Cu2O। তারপর যেমন জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের আকরিকের নাম জিঙ্ক ব্লেন্ড ZnS, ক্যালামাইন ZnCO3, জিঙ্কাইট ZnO। অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, ঠিক আছে, তারপর গিবসাইট, ক্রায়োলাইট। তো বক্সাইটের সংকেতটা অবশ্যই মনে রাখবে অ্যালুমিনিয়ামের, এটা ইম্পর্টেন্ট, Al2O3 ইন্টু 2H2O। তো এক্সামের ক্ষেত্রে যেমন দিতে পারে আয়রনের একটা আকরিকের নাম লেখো, তখন তোমাদেরকে লিখতে হবে রেড হেমাটাইট বা ম্যাগনেটাইট বা স্প্যাথিক আয়রন, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তারপর যেমন কপার ধাতু, জিঙ্ক, অ্যালুমিনিয়ামের এইগুলোর বলবে যে একটা আকরিকের নাম লেখো, তখন অবশ্যই লিখতে পারবে, কিংবা সংকেতটা দিয়ে দিল যেমন ZnS, এটা কোন ধাতুর আকরিক, তখন লিখবে জিঙ্ক ধাতু, ঠিক আছে। এভাবেও আসতে পারে, সংকেত দিয়েও আসতে পারে। এবার রয়েছে ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ। তো জারণ কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলবো। ইলেকট্রন বর্জনের ফলে ওই পরমাণু বা আয়ন জারিত হয়, যেমন পরমাণু থেকে ইলেকট্রন বর্জনের জারণ, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে। তো সোডিয়াম ধাতুর ক্ষেত্রে দেখো এনে মনে হচ্ছে সোডিয়াম, তো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ চলে গেল, তাহলে সোডিয়াম প্লাসে পরিণত হলো। ইলেকট্রন বাদ দেওয়া মানে কি? ইলেকট্রন মনে হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ কি একটা মাইনাস হয়ে গেল, পজিটিভে পরিণত হলো, ঠিক আছে। সোডিয়াম ধাতুতে একটা ইলেকট্রন চলে গেল, মাইনাস হয়ে গেল, তাহলে কী হবে? সোডিয়াম প্লাসে পরিণত হবে। ইলেকট্রন মানে যেহেতু ঋণাত্মক বা নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ চলে গেল মানেই পজিটিভে পরিণত হবে। ক্যালসিয়াম ক্ষেত্রে দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে Ca2+, ঠিক আছে।
দুটো ইলেকট্রন চলে গেল মানে প্লাসে পরিণত হবে। অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন চলে গেল, তাহলে অ্যালুমিনিয়াম 3+, এইভাবে। ঠিক আছে, তারপর দেখো কেটায়ন থেকে ইলেকট্রন বর্জনের জারণ। কেটায়ন মানে তো হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, তাহলে কেটায়ন Cu+ ছিল, পজিটিভে ছিল, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে Cu2+ পরিণত হলো, পজিটিভে পরিণত হবে। যেহেতু কেটায়ন বলেছে, কেটায়ন মানে ধনাত্মক থেকেই একটা ইলেকট্রন যাচ্ছে, তাহলে ধনাত্মকেই হবে বা পজিটিভেই হবে। তারপর Fe2+ থেকে, ঠিক আছে, লোহা থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে কী হবে Fe3+, যেহেতু পজিটিভ আছে লোহা, তাহলে সেখান থেকে আরেকটা এক্সট্রা ইলেকট্রন গেল, তাহলে 3তে পরিণত হবে, যেহেতু কেটায়ন বলেছে, কেটায়ন তো পজিটিভ। এইবার রয়েছে অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জনের জারণ। তো অ্যানায়ন কি, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, তা সেখান থেকে ইলেকট্রন যদি বর্জন হয়, মনে করো S2, ঠিক আছে, S থেকে সালফারের ক্ষেত্রে কী রয়েছে S2-, মানে এখানে দুটো ইলেকট্রন রয়েছে, অ্যানায়ন যেহেতু ধাতুটি অ্যানায়ন মানে ঋণাত্মক, তাহলে সেখানে তো ঋণাত্মক রয়েছে, সে ধাতুটি তো ঋণাত্মক, তাহলে সেখান থেকে যদি দুটো ইলেকট্রন যায় তাহলে সেটা পজিটিভে পরিণত হবে, সালফারে পরিণত হবে। তারপর 2Cl-, মানে সেটা ঋণাত্মকে আছে, মাথায় মাইনাস মানে সেটা ঋণাত্মক বা অ্যানায়ন, ঠিক আছে, বা যাকে বলা হয় নেগেটিভ। তো এখানে দেখো দুটো ক্লোরিনে মাইনাস, তো এখান থেকে যদি দুটো ইলেকট্রন বর্জন করে দিই তাহলে Cl2 পরিণত হবে, মাইনাস থেকে প্লাসে পরিণত হচ্ছে, এখানে যেহেতু এনায়ন বলেছে তাই। তারপর যেমন 2O2, ঠিক আছে, দুটো অক্সিজেনের মাথায় দেখো 2- আছে, মানে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন থেকে আমরা 4টে ইলেকট্রন বর্জন করছি, তাহলে O2 হবে। এখান থেকে 4টে ইলেকট্রন বর্জন করলাম, আর এখানে যেহেতু 2 আছে, তাহলে দুটো অক্সিজেনে পরিণত হবে, সেটা কি অক্সিজেনে পরিণত হচ্ছে। তো এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখলাম, ইলেকট্রন বর্জন করছে। ঠিক আছে, মানে কোনো ধাতু রয়েছে, ধাতু বা যৌগ যাই হোক, তো সেখান থেকে ইলেকট্রন দেখো মাইনাস হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনগুলো বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ধাতু পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেটা পজিটিভে পরিণত হচ্ছে, সেটাই হচ্ছে জারণ, মানে ইলেকট্রন সেই ধাতু বা যৌগ থেকে বাদ চলে যাচ্ছে, ত্যাগ হয়ে যাচ্ছে। এবার দেখব বিজারণ। বিজারণ কি, যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলছি বিজারণ, মানে ইলেকট্রন যুক্ত হবে এবারে প্লাস একটা করে, যে ধাতু বা অধাতু বা যৌগ যে কোনো ক্ষেত্রে ইলেকট্রন যোগ হবে। জারণ, ছাড়ন, বিজারণ, গ্রহণ। ঠিক আছে, এটা মাথায় রাখবে, জারণ, ছাড়ন, বিজারণ, গ্রহণ। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করছে বা ছাড়ছে যাকে বলা হয়, আর বিজারণ মানে গ্রহণ, মানে ইলেকট্রন গ্রহণ করছে। তো দেখো একই রকমভাবে পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ, মানে এবারে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। ক্লোরিন থেকে একটা ইলেকট্রন কী হলো, যুক্ত হলো, তাহলে Cl- পরিণত হচ্ছে। এবার দেখো সব ক্ষেত্রে কিন্তু মাথায় মাইনাস থাকবে, কেন, কারণ এবারে দেখো সব ক্ষেত্রে নেগেটিভ হবে, পজিটিভ ছিল নেগেটিভ হবে, কারণ ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ইলেকট্রন মানেই ঋণাত্মক বা নেগেটিভ। যেমন ক্লোরিনের ক্ষেত্রে একটা যুক্ত হচ্ছে ইলেকট্রন, তাহলে মাইনাসে পরিণত হলো Cl-, ব্রোমিনের সংকেত Br, তো সেখান থেকে দেখো প্লাস একটা ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ব্রোমিন মাইনাস। অক্সিজেনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন যুক্ত হচ্ছে, মানে O2-, এগুলো সব দেখো ঋণাত্মকে পরিণত হচ্ছে, কারণ ইলেকট্রন গ্রহণ হচ্ছে। এরপর রয়েছে ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিজারণ। এবার দেখব যে সব ধাতু আছে পজিটিভ, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, যেমন সোডিয়াম প্লাস, ঠিক আছে, Na+, এখান থেকে একটা ইলেকট্রন কি হলো, গ্রহণ হলো, যুক্ত হলো, তাহলে সোডিয়ামে পরিণত হচ্ছে, যেহেতু মাথায় প্লাস ছিল, একটা ইলেকট্রন যুক্ত হলো, সে প্লাসটা হেঁটে গেল, ঠিক আছে, যুক্ত হয়ে গেছে একটা ইলেকট্রন, মানে নেগেটিভে হয়ে গেছে। Mg2+, এখান +2e, মানে হচ্ছে কি, ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন যুক্ত হলো, তাহলে ম্যাগনেসিয়ামে পরিণত হবে। এই যে মাথায় 2+ ছিল সেটা হেঁটে গেল, কারণ নেগেটিভ হয়ে গেল, মানে দুটো মাইনাসে পরিণত হয়ে গেল, তাহলে Mg-তে পরিণত হলো। তারপর যেমন Al3+, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো মাথায় 3 আছে, মানে 3টে অ্যালুমিনিয়াম, এখান থেকে আবার 3টে যদি অ্যালুমিনিয়াম যুক্ত করি অ্যালুমিনিয়ামে পরিণত হবে, কারণ এই যে 3+ ছিল না, সেটা 3টে মাইনাসে পরিণত হয়ে গেল, তাহলে শুধুমাত্র অ্যালুমিনিয়াম পড়ে থাকলো। তারপর উচ্চ যোজ্যতায় কেটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিজারণ। এই যে যেমন Fe3+, একটা ইলেকট্রন কি হলো, গ্রহণ হলো, Fe2+-এ পরিণত হলো, 3টে ছিল, একটা গ্রহণ হলো, তাহলে দুটো হবে, Fe2+ হবে, কেন, এখানে ক্যাটায়ন বলেছে, ঠিক আছে, একটা গ্রহণ হলেই সেটা একটা বাদ চলে গেল, তাহলে 2-এ পরিণত হলো। Sn4+2e, মানে
টিন যেহেতু পজিটিভে আছে, সেটা দুটো যদি ইলেকট্রন যুক্ত করে নেয় নেগেটিভ হয়ে যায়, তাহলে 4টে থেকে দুটো গেলে কি হবে, দুটোই থাকবে, তাহলে Sn2+, ঠিক আছে, দুটোতে পরিণত হলো। 4টে ছিল, দুটোতে পরিণত হলো, কেটায়ন ধাতু যেহেতু এখানে বলেছে, ঠিক আছে। তারপর কম ঋণাত্মক আয়নমূলক দ্বারা ইলেকট্রন গ্রহণে বিজারণ, যেমন দেখো অক্সিজেন মাইনাস আছে একটা, তাহলে প্লাস যদি একটা অক্সিজেন গ্রহণ করে নিই O2- হবে, কারণ এখানে যেহেতু ধাতুটি কি ঋণাত্মক আয়নে আছে বা এনায়নে আছে, এনায়ন ক্ষেত্রে ঋণাত্মক বা এনায়ন, ঠিক আছে। তো এখানে দেখো অক্সিজেন মাইনাস আছে, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে নিই তাহলে সে কী হবে, O2- পরিণত হবে, দুটো নেগেটিভে পরিণত হবে। তারপর যেমন MnO4-, ঠিক আছে। ম্যাঙ্গানিজ অক্সাইডের ক্ষেত্রে দেখো কী আছে, O4-, তাহলে একটা ইলেকট্রন যুক্ত হয়ে কী হবে, MnO4-2-, ঠিক আছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা জারণ বিজারণ করে বিভিন্ন ধাতুর যে ঋণাত্মক বা ধনাত্মক, নেগেটিভ বা পজিটিভ কীভাবে করতে পারি সেটা দেখলাম। এরপর দেখব ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারক ও বিজারক পদার্থ। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে সেটি হচ্ছে জারক দ্রব্য। তো দেখো এই যে এখানে দেওয়া আছে ছবিটা, জারণ বিজারণ বিক্রিয়ায় কি রয়েছে, Fe3+ Al, ঠিক আছে, লোহা আর অ্যালুমিনিয়াম। তো এইদিকে দেখো Fe+Al3+ হয়ে গেছে। তো কিভাবে দেখো কি বলেছে, যে ইলেকট্রন গ্রহণ করে, তো দেখো লোহা কি হচ্ছে, ইলেকট্রন 3টে ইলেকট্রন গ্রহণ করছে এবং কি হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে এবং অপরকে জারিত করছে, ঠিক আছে। 3টে ইলেকট্রন গ্রহণ করার পর দেখো কি হলো, Fe-তে পরিণত হলো, Fe3+ ছিল। আবার দেখো অ্যালুমিনিয়াম কি হচ্ছে, অ্যালুমিনিয়াম ছিল এখানে Al3+ হয়ে গেল, ঠিক আছে। দেখো অ্যালুমিনিয়ামটি জারিত হলো আর লোহাটি বিজারিত হলো, তো সেটা এখানে যে বিজারিত হবে এবং অন্য জারিত হবে সেটাই হচ্ছে জারক দ্রব্য। তো এখানে Fe3+ জারক দ্রব্য, ঠিক আছে, কারণ ইলেকট্রন গ্রহণ করছে এবং অপর যে একটা রয়েছে অ্যালুমিনিয়াম তাকে কিন্তু জারিত করছে, তো এটা হচ্ছে জারক দ্রব্য। আর যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে সেটি হচ্ছে বিজারক দ্রব্য। তো দেখো এখানে অ্যালুমিনিয়াম কি হলো, দেখো নিজে জারিত হলো কিন্তু অপরকে বিজারিত করলো, ঠিক আছে। তো এখানে অ্যালুমিনিয়াম কি হচ্ছে, বিজারক দ্রব্য, ঠিক আছে। এই যে Fe3+ জারক দ্রব্য আর অ্যালুমিনিয়াম বিজারক দ্রব্য। তারপর রয়েছে অক্সিজেনের পরিপ্রেক্ষিতে বিজারণ প্রক্রিয়া। তো এখানে দেখো অক্সিজেনের বিজারণ প্রক্রিয়া রয়েছে কি, যে প্রক্রিয়া কোনো যৌগ থেকে আংশিক বা সম্পূর্ণরূপে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক কোনো মৌল বা মূলক অপসারিত হয় তাকে বিজারণ বলবো। তো দেখো এখানে অক্সিজেন কোনো একটা মৌল রয়েছে Ca2, ঠিক আছে, +H2। তো এখানে আমরা দেখব বিজারণ বিক্রিয়ায় অক্সিজেনকে কী করছে, অপসারণ করা হচ্ছে। অক্সিজেন অপসারণ মানেই হচ্ছে কি বিজারণ, আর অক্সিজেন গ্রহণ মানেই হচ্ছে জারণ, এটা আমরা জানবো ভালোভাবে, ঠিক আছে। তো এখানে Ca+H2O। তো দেখো এখানে যদি আমরা বিজারণ করি, অক্সিজেন অপসারণ করি, যে Cu কপার অক্সাইডকে কী করলাম, বিজারণ করলাম, মানে কপারকে অক্সিজেন অপসারণ করলাম, তখন H2 রয়েছে, H2O জলীয় বাষ্পে পরিণত হলো, H2O মানে জলীয় বাষ্পে পরিণত হলো, কপার অক্সাইড থেকে কপার হলো আর H2 থেকে H2O হলো, তাহলে আমরা এখানে অক্সিজেন অপসারণ করলাম, ঠিক আছে। যে মৌল থেকে অক্সিজেন অপসারণ করা হবে সেটাই হচ্ছে বিজারণ। কপার অক্সাইড থেকে কপার পরিণত হলো, এখানে বিজারণ হলো, মানে অক্সিজেন অপসারণ করা হলো। তারপর যেমন দেখো ধাতু নিষ্কাশন কার্যত একটি বিজারণ প্রক্রিয়া, ধাতু নিষ্কাশন একটা বিজারণ প্রক্রিয়া, এটা মনে রাখবে। তারপর দেখো এখানে ধাতু নিষ্কাশনের নীতি দেওয়া আছে এবং যে ধাতু সক্রিয়তা তার শ্রেণী দেওয়া আছে। কি বলেছে, ধাতুগুলিকে ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী সাজালে যে সারি পাওয়া যায় তাকে ধাতু সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। এই শ্রেণীতে যে ধাতু যত উপরে থাকে তার ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা তত বেশি, অর্থাৎ নিজে জারিত হয়ে অপরকে বিজারিত করার প্রবণতা তত বেশি, ফলে তাদের সক্রিয়তাও বেশি। তো এই যে এখানে দেখো যে ধাতু সক্রিয়তা শ্রেণী তার দেওয়া আছে, ইলেকট্রন বর্জন ক্ষমতাও বাড়ে এবং রাসায়নিক সক্রিয়তাও বাড়ে। সব থেকে সক্রিয়তা ধাতু যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে সব থেকে সক্রিয়তা শ্রেণী, ঠিক আছে। তারপর যেমন
তার নিচে আছে যেমন তার থেকে একটু নিচে জিঙ্ক, লোহা, টিন, এটা টিনের সংকেত এসএন। তারপর পিবি, এটা হচ্ছে লেড বা সীসা যাকে বলি, এটা সীসার সংকেত এইচ। ঠিক আছে, হাইড্রোজেন, কপার, এগুলো হচ্ছে উচ্চ থেকে নিম্ন পর্যন্ত। ঠিক আছে, তারপর যেমন এইচজি, এটা হচ্ছে পারদ, এজি হচ্ছে রূপো, আর এইউ হচ্ছে সোনা। পারদ, রূপো, সোনা এগুলো হচ্ছে সক্রিয়তা কম। ঠিক আছে, তার থেকে একটু বেশি হচ্ছে এই শ্রেণীগুলো জিঙ্ক, লোহা, টিন, লেড, তারপর লেড বা পিবি সংকেত, তারপর হাইড্রোজেন, কপার, তার থেকে বেশি আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, কম থেকে বেশি পর্যন্ত সক্রিয়তা শ্রেণী দেওয়া আছে। এখানে ধাতু নিষ্কাশনের পদ্ধতি বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম দ্বারা ধাতব অক্সাইডের বিজারণ বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। তো এখানে দেখো কি বলেছে, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তির জন্য কিছু কিছু ধাতু যেমন লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এই অক্সাইডের অ্যালুমিনিয়াম চূর্ণ উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, বিজারিত হয়ে, কিন্তু যে সকল ধাতু নিষ্কাশন সেটা আমরা দেখলাম যে বিজারণ বিক্রিয়াই হয়। ঠিক আছে, বিজারণ প্রক্রিয়ায় কিন্তু করা হয়। একে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে ধাতব অক্সাইডের বিক্রিয়াটি তাপদায়ী হওয়ায় বিক্রিয়াকালীন কি হয়, উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হয়। ঠিক আছে, তাই নিষ্কাশিত ধাতু গলিত অবস্থায় থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থার্মিট পদ্ধতি। এই পদ্ধতিতে উৎপন্ন গলিত আয়রনকে রেল লাইন বা যন্ত্রের ফাটল জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। একে থার্মিট ওয়েল্ডিং বলে। ঠিক আছে, তো কীভাবে দেখো, থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন যে জোড়, ঠিক আছে, জোড় মাধ্যমে আমরা কাজে লাগাই। যেমন 3 ভাগ Fe2O3, ঠিক আছে, 3 ভাগ লোহা অক্সাইড নেওয়া হয় এবং 1 ভাগ অ্যালুমিনিয়ামের চূর্ণ মিশ্রণ নেওয়া হয়, বা একে থার্মিক মিক্সচার বলা হয়। ঠিক আছে, সিলিকা নির্মিত তাপসহ মুচির মধ্যে দিয়ে এর ওপর ম্যাগনেসিয়াম গুঁড়ো এবং বেরিয়াম অক্সাইডের একটি মিশ্রণ রেখে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়ে উচ্চ উষ্ণতা সৃষ্টি হয়। উচ্চ উষ্ণতা ধাতব অক্সাইড, ঠিক আছে, ধাতব অক্সাইড যেমন Fe2O3 লোহা অক্সাইড অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত আয়রন চূর্ণ করে এবং মুচির নিচে নির্গমন নল দিয়ে বেরিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থার্মিট পদ্ধতি। কিভাবে আমরা করতে পারি, এই যে রেল লাইনে জোড়ার মাঝে আমরা ওয়েল্ডিং করতে পারি থার্মিট পদ্ধতির সাহায্যে। মানে রেল লাইন বা যে কোনো যন্ত্রের ফাটল জোড়া লাগার জন্য কিন্তু থার্মিট পদ্ধতি খুবই দরকার। এখানে কার্বন বিজারণ দ্বারা যে কার্বন বিজারণ মাধ্যম সক্রিয় ধাতু নিষ্কাশন করা হচ্ছে। ঠিক আছে, তারপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু নিষ্কাশন, এগুলো দেখবে অবশ্যই একটু। তো দেখো, এখানে একটা পরীক্ষা করা হয়েছে, নীল বর্ণের কি কপার সালফেটের দ্রবণ নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এই কপার সালফেটের দ্রবণে একটা প্রেক ডুবিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর আমরা কি পরিবর্তন দেখব, যে কপার সালফেটের যে দ্রবণটি রয়েছে সেটি দেখো হালকা বর্ণের পরিণত হয়েছে, নীল বর্ণ থেকে প্রায় হালকা হয়ে গেছে। ঠিক আছে, এবং প্রেকে যে চকচকে প্রেকটা ছিল সেটা দেখো কপারের আস্তরণ পড়ে গেছে। কপার সালফেট নেওয়া হয়েছে যেহেতু, যখন চুবিয়ে রাখা হয়েছে কপারের আস্তরণটি এই প্রেকের উপর পড়েছে, এবং এই যে তরল পদার্থটা, জলীয় পদার্থটা কপার সালফেট যাকে বলছে, সেটা দেখো হালকা বর্ণের পরিণত হয়েছে তরল পদার্থটা। ঠিক আছে, তো সেখানে দেখো কিভাবে দেখো পরিবর্তন হলো। তো আমরা যে আগে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া দেখেছি, তড়িৎ লেপন, ধাতু নিষ্কাশন, ঠিক আছে, তারপর ধাতু পরিশোধন, তো এইভাবেই হয়। ঠিক আছে, যেমন সে রূপোর কয়েনের ওপর সোনার প্রলেপ, তো এগুলো আমরা আগে পড়েছি। তো সেই রকম একই রকমভাবে, ঠিক আছে, এটাও তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন। এই যে আয়রন ক্যাথোড ও গ্রাফাইট অ্যানোড ব্যবহার করে গলিত NaCl সোডিয়াম ক্লোরাইড এর মধ্য দিয়ে তড়িৎ পাঠিয়ে অধিক সক্রিয় সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হচ্ছে। ঠিক আছে, এই যেমন NaCl সোডিয়াম ক্লোরাইড নেওয়া হচ্ছে, দেখো Na প্লাস Cl মাইনাস। ঠিক আছে, ক্যাথোডে কি হলো, ক্যাথোডে বিজারণ ঘটলো, Na প্লাস একটা ইলেকট্রন কি হলো, গ্রহণ করলো, তাহলে সোডিয়ামে পরিণত হলো, অ্যানোডে Cl মাইনাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করলো, জারণে পরিণত হলো। তো এইভাবে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে।
এরপর রয়েছে ধাতু ক্ষয়, লোহায় মরচে পোড়া ও তার নিবারণ। তো মরচে কাকে বলে? লোহা বা লোহাজাত দ্রব্যকে আর্দ্র বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে ওর ওপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, একে মরচে বলে। তো মরচের সুনির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি নেই। এর প্রধান উপাদান হলো শোধক ফেরিক অক্সাইড। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মরচের সংকেত Fe2O3 x H2O। ঠিক আছে, মরচে পোড়ার মাত্রা লোহাতে অশুদ্ধির পরিমাণ জলীয় বাষ্প অক্সিজেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির ওপর নির্ভর করে। ঠিক আছে, বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না। মরচে পোড়ার শর্ত কি না, মরচে পোড়ার জন্য কিন্তু এই যে অশুদ্ধির পরিমাণ জলীয় বাষ্প অক্সিজেন ও তড়িৎ বিশ্লেষণ উপস্থিতির ওপরই নির্ভর করে। বিশুদ্ধ লোহাতে কোনদিন মরচে পড়বে না। এই যে বাতাসের মধ্যে যে সকল জলীয় বাষ্প অক্সিজেন আর্দ্র বায়ু রয়েছে, এর প্রভাব কিন্তু যদি লোহাকে অনেক দিন বেশ কিছুদিন ধরে রেখে দিই কিন্তু মরচে পড়ে যাবে এই সকল কারণে। তো মরচে ধরার জন্য আর্থিক ক্ষতির ধারণা, যেমন বাসনপত্র থেকে শুরু করে নির্মাণ শিল্প, পরিবহন, কৃষিকাজ, সাময়িক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে লোহা ব্যবহৃত হয়। লোহার বস্তুর উপর মরচে পড়ে তা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হতে থাকে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এর ফলে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হই। এই যে মরচে পড়ার শর্ত, অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতিতেই লোহায় মরচে পড়ে। তো দেখো এখানে আয়রনের ক্ষয় তথা মরচে গঠনের স্তর, মানে কোনো একটা লোহার মধ্যে কিভাবে মরচে গঠন হচ্ছে বা মরচে পড়ছে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে জারিত বা বিজারিত কিংবা জারণ বিজারণের ফলে কিভাবে লোহার মধ্যে মরচে পড়ছে। তো আয়রনের ক্ষয় বা মরচে পোড়া এখানে দেওয়া আছে পুরো ডিটেলসে। ঠিক আছে, আর এখানে এই যে ছবিটা দেওয়া আছে কিভাবে হচ্ছে। তো এখানে আয়নাইজেশন হচ্ছে। ঠিক আছে, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, মানে অ্যানোড বিক্রিয়া জানি জারণ ঘটে, ক্যাথোড বিক্রিয়া বিজারণ ঘটে। ঠিক আছে, জারণ বিজারণের ফলে কিভাবে ঘটছে আয়নাইজেশনের প্রভাবে এখানে দেওয়া আছে, অবশ্যই দেখবে। এটা হচ্ছে মরচের সংকেত Fe2O3 x H2O। ঠিক আছে, তো যেসব কারণে মরচে পোড়ার হার ত্বরান্বিত করে, মানে মরচের হার বৃদ্ধি পেতে থাকে। কী কারণে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে লোহা দ্রব্যের ওপর মরচে পড়ে তার হার বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতার বৃদ্ধিতে মরচে পোড়ার হার বৃদ্ধি পেতে থাকে। তারপর যেসব অঞ্চলে অম্লবৃষ্টি হয় সেই অঞ্চলে খোলা বায়ুতে লোহদ্রব্য দ্রুত মরচে পড়ে। জলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড উপস্থিত থাকলে জলে আংশিক নিমজ্জিত লোহদ্রব্য খুব দ্রুত মরচে পড়ে। এরপর রয়েছে জাহাজের তলদেশে ও জল সরবরাহকারী লোহার পাইপ লাইনে মরচে পোড়ার গঠন। তো যে লোহার পাইপ রয়েছে সেই লোহার পাইপে জল সরবরাহ করলে লোহার পাইপ মরচে পড়ে যায় দ্রুত। জাহাজের তলদেশে, জাহাজ যেহেতু জলে সরবরাহ হয় তাহলে তলদেশে অটোমেটিক মরচে পড়ার সম্ভাবনা থাকে। তো কী কী কারণে হতে পারে, ঠিক আছে, সে লাইনগুলো আছে দেওয়া, অবশ্যই দেখে নেবে একটু। তো এগুলো এটাতে খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, কীভাবে মরচে গঠিত হয় সেইগুলো লেখা আছে। এখানে রয়েছে মরচে পোড়া নিবারণের উপায়, মানে মরচে পোড়ার হাত থেকে কীভাবে রক্ষা পেতে পারি সেখানে পয়েন্টগুলো দেওয়া আছে। ঠিক আছে, 5টা পয়েন্ট করলেই হবে, 2 থেকে 3 নম্বরের মধ্যে এই কোয়েশ্চেনটা আসে। তো দেখো, আয়রন নির্মিত বস্তুর ওপর আলকাতরা রং বার্নিশের প্রলেপ দেওয়া হয়, তো এই কারণে কিন্তু মরচে পোড়া রোধ হতে পারে। তারপর লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে আয়রনের পৃষ্ঠতলের ফেরোসোফেরিক অক্সাইডের, ঠিক আছে, আস্তরণ পড়ে, যা আয়রনকে জল ও বায়ুর সংস্পর্শে আসতে বাধা দেয়। 3 নম্বর পয়েন্টে হচ্ছে মরচে নিবারণের জন্য আয়রনজাত দ্রব্যের ওপর গলিত জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন বলে। তো এটা খুব ইম্পর্টেন্ট, MCQ বা 1 নম্বর কোশ্চেন ক্ষেত্রে গ্যালভানাইজেশন কি? মরচে নিবারণের জন্য আয়রনজাত দ্রব্যের ওপর গলিত জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তাকে জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন বলে। জিঙ্ক প্রলিপ্ত লোহাকে গ্যালভানাইজড আয়রন বলে, GI। ঠিক আছে, তো আয়রন অপেক্ষা জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি, কারণ জিঙ্ক অধিক তড়িৎ ধনাত্মক ধাতু, তাই আর্দ্র বায়ুতে আয়রনের আগে জিঙ্ক জারিত হয়ে যায়, ফলে আয়রনের মরচে পোড়ার বাধাপ্রাপ্ত হয়। তারপর যেমন 4 নম্বর পয়েন্টে তড়িৎ লেপন পদ্ধতিতে আয়রন নির্মিত দ্রব্যের ওপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিলে মরচে পড়ে বন্ধ হয়। 5 নম্বর পয়েন্টে মাটির নিচে জল বা তেল বা আয়রনের পাইপকে মরচে পোড়ার থেকে রক্ষা করার জন্য এই সমস্ত পাইপের
সঙ্গে উচ্চ পরধর্মী ধাতু যেমন ম্যাগনেসিয়াম পাত বা খণ্ডকে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে সংযুক্ত করে রাখা হয়। এই ক্ষেত্রে আয়রন পাইপ ক্যাথোডে এমজি খণ্ড অ্যানোড ও আর্দ্র মাটি তড়িৎ বিশ্লেষ্য রূপে ক্রিয়া করে। ঠিক আছে, এমজি বা ম্যাগনেসিয়ামের ধনাত্মক তড়িৎধর্মিতা আয়রন অপেক্ষা বেশি হয়। এটি আয়রনের আগে জারিত হয়, ফলে আয়রনের পাইপকে মরচে পোড়া বাধাপ্রাপ্ত হয়। তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোহার পাইপ লাইন। ঠিক আছে, এখানে ম্যাগনেসিয়ামের যে খণ্ড রয়েছে, ম্যাগনেসিয়ামের যে অ্যানোড খণ্ডের মাধ্যমে কিন্তু আমরা মরচে পোড়া বাধাপ্রাপ্ত করতে পারি, যেহেতু হচ্ছে আয়রন পাইপ ক্যাথোড এবং ম্যাগনেসিয়াম অ্যানোডে করে। ঠিক আছে, অ্যানোড মানে পজিটিভ আর ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ। তো এভাবেও আমরা মরচে পোড়া বন্ধ করতে পারি। তো 5টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্ট করবে, 3 নম্বর থেকে 2 নম্বর কোশ্চেন আসবে অবশ্যই। ঠিক আছে, আর এই গ্যালভানাইজেশন কাকে বলে এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে অন্যান্য ধাতুর ক্ষয়। ঠিক আছে, যেমন কি কোনো ধাতব পদার্থকে খোলাবাহিত দীর্ঘদিন রেখে দিলে সেটি তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে এবং ওর গায়ে বর্ণহীন ও রঙিন আস্তরণের সৃষ্টি হয়। বায়ু ও জলীয় বাষ্পের সঙ্গে ধাতুর বিক্রিয়ার ফলে এইরূপ ঘটে। সাধারণভাবে একে বলা হয় ধাতু ক্ষয়। তো অন্যান্য বিভিন্ন ধাতু আছে। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়াম দ্রব্যকে আর্দ্রবায়ুতে রেখে দিলে সাদা আস্তরণ পড়ে যায়। তারপর যেমন এই যে কপার নির্মিত বস্তু, কপারের অধিকাংশ সংকর ধাতুতে সবুজ ছোপ পড়ে। ঠিক আছে, এর কারণ হচ্ছে ধাতব কপারের সঙ্গে অক্সিজেন ও CO2 অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের ক্রিয়ায় সবুজ বর্ণের বেসিক কার্বনেটের আস্তরণের সৃষ্টি হয়, যাকে প্যাটিনা বলে। ঠিক আছে, তো এই যে কপার ধাতুতে, ঠিক আছে, সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের আস্তরণের যে সৃষ্টি হয় সেটাকে আমরা প্যাটিনা বলবো। তারপর যেমন খাদ্যবস্তু রাখা বা প্রসেসিংয়ের ক্ষেত্রে ধাতব পাত্র ব্যবহারে সতর্কতা এখানে দেওয়া আছে। যেমন আম্লিক প্রকৃতির খাদ্যবস্তু, আচার, চাটনি বা রসালো ফল কাটা অবস্থায় অ্যালুমিনিয়াম, জিঙ্ক ও কপার নির্মিত পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয়, কারণ আম্লিক জৈব পদার্থের সংস্পর্শে অ্যালুমিনিয়াম ও জিঙ্ক বিক্রিয়া করে ধাতব যৌগ লবণ উৎপন্ন করে। আবার অক্সিজেনের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় দ্রাব্য যৌগ গঠিত হয়। এই দ্রাব্য ধাতব লবণ বা যৌগ খাবারের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করলে বিষক্রিয়া সৃষ্টি করে। ঠিক আছে, তাছাড়া ব্যবহারের পর ঠিকমতো পরিষ্কার না করলে পাত্রের গায়ে দাগের সৃষ্টি। এইরূপ দাগ ধরা পাত্রগুলি পরিষ্কার করে তবে ব্যবহার করা উচিত। কীভাবে পাত্রগুলো ব্যবহার করতে হবে? ঠিক আছে, পাত্র ব্যবহার করার সতর্কতা এখানে দেওয়া আছে। এগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেমন মরচে পড়ার সংকেত। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা 1 নম্বর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সংকেতটা। তারপর যেমন মরচে নিবারণের উপায়। ঠিক আছে, এগুলো 2 থেকে 3 নম্বর মধ্যে আসতে পারে, মরচে নিবারণের উপায়। তারপর যেমন মরচে সংজ্ঞা, মরচে কাকে বলে এটা দেখবে। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। লোহায় মরচে পড়া তার নিবারণ ক্ষেত্রে এগুলোই ইম্পর্টেন্ট।